আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায় সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করি, বাংলাদেশের বর্তমান অবস্থা আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। এবং সবচেয়ে বড় কথা, আফটার 5th of August অনেক প্রশ্ন বাংলাদেশকে নিয়ে, অনেক জানা অজানা কোয়েশ্চেন আমাদের সামনে। কি হচ্ছে, কি হবে, কিভাবে হবে, কার মাধ্যমে হবে, কতদিন যাবে, এই অনেকগুলো প্রশ্ন আমরা আলোচনা করে থাকি। এবং 2025 অনেকে বলে আমাদের জন্য সবচেয়ে অর্থবহ একটি সাল হবে, কারণ আমরা 16 বছর, নিয়ার অ্যাবাউট 16 বছর আমরা নির্যাতিত ছিলাম, বাকরুদ্ধ ছিলাম, গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না। এবং আমরা যারা প্রবাসী অনেকেই দেশে যেতে পারিনি। আমরা 25 সালে দেশে যাচ্ছি, কথা বলছি, সব কিছুকে আমরা নতুন করে আবার দেখার চেষ্টা করছি। বাট প্রশ্ন হচ্ছে আসলে কোন পথে বাংলাদেশ যাচ্ছে, যেটা আজকে টপিক্সের বিষয়। এবং আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে। সাথে সাথে আমরা দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি পলিটিক্যাল ডিসকাশন করার জন্য। না, একজন পলিটিশিয়ান যদিও, আমাদের শামীম আহমেদ, শামীম ভাই। আমি আজকে ওনার পলিটিক্যাল পরিচয় দিতে চাচ্ছি না। আমরা আজকে বাংলাদেশকে নিয়ে কথা বলবো, আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। সেই সাথে সাথে আমরা কথা বলবো যিনি কয়েকদিন আগেই লং একটা দীর্ঘ ভিজিট শেষ করে বাংলাদেশ থেকে এসেছেন এবং অনেক সেক্টর নিয়ে বাংলাদেশে কথা বলেছেন, বাংলাদেশের প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলেছেন। তিনি হচ্ছেন ব্যারিস্টার নাজির আহমেদ। নাজির ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং শামীম ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফারুক ভাই। পলিটিক্যাল অনুষ্ঠান যদিও, বাট পলিটিক্স তো কেন? জনগণের জন্য, মানুষের জন্য, বাংলাদেশের জন্য, প্রবাসীদের জন্য। তাই আজকে আমরা কথা বলতে চাই কনক্লুশন কোথায় এবং শেষ কোথায়। কারণ কেউ কেউ বলে জামাত আর বিএনপির মধ্যে একটি ডিভাইডেশন চলছে এবং এর সমঝোতা কোথায়। আবার কেউ কেউ বলছে ছাত্ররা যে যা করছে তা গ্রহণযোগ্য না। আবার কেউ বলছে এই সরকার শুধুমাত্র রুটিন ওয়ার্ক করে যাচ্ছে। আবার কেউ বলছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। অনেকগুলো কথা। বাট আমরা প্রবাসীরা বাংলাদেশকে ভালোবাসি। আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের আমিত্ব, প্রত্যেকটা জিনিস ওই বাংলাদেশকে নিয়ে। আমি প্রথমেই যাচ্ছি ব্যারিস্টার নাজির আহমেদ। নাজির ভাই, কেমন আছেন আপনি? এবং বাংলাদেশে ছিলেন, কেমন যাচ্ছে বাংলাদেশ? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক যারা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসলে কয়েকদিন আগে দেশ থেকে ফিরলাম, প্রায় 2.5 মাস সফর করে আসলাম। এত লম্বা সময় বোধহয় 27 বছরের ভিতরে হয় নাই আর কি। বেশিরভাগ থাকতো 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো আর কি। মূলত 4 ডিসেম্বরে গেছিলাম। 5 তারিখ ডিসেম্বরের প্রধান উপদেষ্টার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। এরপরে আরও বেশ কিছু কাজ ছিল। সরকার বা সমাজ চালাচ্ছেন, গুরুত্বপূর্ণ একবারে টপ টু বটম পর্যন্ত প্রায় সবার সাথে কথা হয়েছে, মত বিনিময় হয়েছে, জানার চেষ্টা করেছি, অনেক কিছুতে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। তো দেশটা আসলে একটা হযবরল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করি, তার প্রিলিমিনারি বা ওপেনিং রিমার্কস ছিল যে দেশের বাইরে বাংলাদেশের ব্যাপারে এত বেশি ডিসইনফরমেশন, মিসইনফরমেশন স্প্রেড হচ্ছে আর কি, আমরা ওইগুলা সামাল দিতে হিমশিম খাচ্ছি, আসল কাজে আমরা হাত দিতে পারছি না। এটা ছিল তার প্রিলিমিনারি কথা। তো আপনারা জানেন বা আমরা এখান থেকে দেখছি কীভাবে দেশ চলছে। তো আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই, কোনো অপশন নাই। কিন্তু যেভাবে আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা হাঁটতে পারছেন না। 5ই অগাস্ট থেকে অনেকটা আমি মনে করি যে অন্য পথে হাঁটা শুরু করেছে নাকি, যার কারণে একটা হযবরল অবস্থার সৃষ্টি হচ্ছে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট লালন করেন না। 1-2 জন ছাড়া বেশিরভাগ কিন্তু গত 15-16 বছরে নির্যাতিত হন নাই, সুবিধাভোগী বরং, যার কারণে তারা অনেকটা রুটিন মাপের মতো চলছে। আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু উন্নতি করতে পারেন নাই, জিনিসপত্রের দাম নাগালের ভিতরে আনতে পারেন নাই, সিন্ডিকেটকে দমন করতে পারেন নাই। এই ধরনের গণ অভ্যুত্থানের পরে যে জিনিসগুলো প্রথমেই করা উচিত ছিল, 6 মাস পরে এসে অনেক কিছু করতে পারছেন না। সময়ের কাজ সময় না করলে সমস্যা হয়। আপনি 10টা-11টার সময় উঠে যদি বলেন যে না আমি শেহরি খাবো, কেউ শেহরি খাওয়াতে পারবে না। 5 তারিখ পরে প্রক্লামেশন জারি করা কোনো ব্যাপারই ছিল না। 6 মাসের মাথায় এসে পারছেন না, অনেক কিছু করতে পারছেন না। এরপরে দেখেন প্রথমেই তাক লাগিয়ে দেওয়া উচিত ছিল 1-2 সপ্তাহের ভিতরে,
যাদের বিরুদ্ধে এলিগেশন আছে, দুর্নীতিবাজ, গণহত্যার সাথে, তাকে একবার একসাথে পাকড়াও করা উচিত ছিল, তাক লাগিয়ে, এবং জরুরি অবস্থা, প্রয়োজনের জরুরি অবস্থা জারি করে এটা কন্ট্রোলে আনা উচিত ছিল। কিন্তু এগুলো না করে মিক্স মেসেজ চলে গেছে জাতির প্রতি, যার কারণে দেখা গেছে দাবি দাওয়ার হিড়িক পড়ে গেছে। আমি তো ঢাকায় যখন ছিলাম, কোনো জায়গায় যেতে আগে খবর নিতাম ওই এলাকাতে রাস্তা করে কেউ দাবি জানাচ্ছে কিনা, না এই অবস্থা আর কি। কিন্তু দেখেন 16-17 বছরে যারা মুখ খুলতে পারে নাই, তারা এখন যেমনে মনে হয় দাবি দাওয়া নিয়ে আসছে আর কি। আর সমস্যা হয়ে গেছে, রাষ্ট্র চালানি একটা স্কিলের দরকার, আর এনজিও চালানি আরেকটা স্কিলের দরকার। যার কারণে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকেও কিভাবে নেওয়া হয়েছে এখনো পুরো জাতি জানে না। ইভেন নুরুল কবির, রিনোন সাংবাদিক, তার সাথে সাক্ষাৎকারে গত কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমি আসার পরে বিদেশ থেকে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদের নাম দেন, তো আমি যাদেরকে চিনেছি তাদের নাম দিয়েছি। কোন ক্রাইটেরিয়ায়, কিভাবে, কোন কম্পিটেন্সি দেখে নেওয়া হয়েছে এখন আমরা জানি না। স্বরাষ্ট্র উপদেষ্টা এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, এই ধরনের পজিশনে ব্যক্তি থাকলে তার কোথায় জাতি মেসেজ পেয়ে যেত, গার্ড থাকতে হবে। কিন্তু উনি কি বাংলাও ভালো করে বলতে পারে না, ইংলিশও ভালো করে বলতে পারে না, তো মানে তার কথায় কোনো অ্যাকশনই হচ্ছে না। সেনাবাহিনীকে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও কেন আইন শৃঙ্খলা বাহিনী ডেভেলপ হচ্ছে না, মানে উন্নতি হচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কিন্তু রিমেইন টু বি সিন। প্রতিদিন একটা না একটা, এবং একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে চলছে আর কি। তারপরেও মোটা দাগে কিছু জিনিস তারা অনেক সফল হয়েছেন, কিন্তু অনেক কিছুতে প্রত্যাশা অনুযায়ী তারা সফল হতে পারেন নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন তারা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বে এসেছেন। এটা নর্মাল 3 মাসের সরকার না, নির্বাচন দিয়ে চলে যাবেন। একটা গণ অভ্যুত্থান হয়েছে, 2000-এর মতো ছাত্র জনতা জীবন দিয়েছে, 20 থেকে 40 লক্ষ লোক, হাজার লোক, 20 থেকে 40,000 লোক এখনো পঙ্গুত্ব বরণ করছে। ওখানে কিন্তু হাসপাতালে কাতরাচ্ছেন, এমনও আছেন, এখনো 1-2 জন মারাও যাচ্ছেন। সুতরাং এইটাকে আপনি রুটিন মোয়াকার একটা গণ অভ্যুত্থানের পরে যে শক্তিশালী সরকার হওয়া উচিত ছিল, আপনি এটাকে একেবারে এসে দুর্বল একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ফেলে দিয়েছেন। যার কারণে যারা বললাম যে আপনি 5 তারিখের পরে এক দামকিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ পুরো অ্যাপিলেট ডিভিশন পালাইছে, বায়দুল কালাম খতিব পর্যন্ত পালাইছে, হাইকোর্টের অনেক জাজরা বাড়ি করে থাকেন নাই। আর এখন আপনি উল্টে দামকিতে কিছুই করতে পারতেছেন না। এতে বললাম যে সময়ের কাজ সময় না করলে 5 তারিখ অভ্যুত্থানের পরে কিছু ফার্স্ট সাইটের ব্যক্তিত্বরা তাদের আশেপাশে থাকা উচিত ছিল। কি কি করা উচিত, কি কি করা দরকার, করলে কি হবে, তার সুদূরপ্রসারী বা এই বিষয়ে যার কারণে মানে চলাটা যেভাবে হওয়া উচিত ছিল ওভাবে হয় না। ওই যে প্রশ্নটা ছিল কোন পথে বাংলাদেশ যাচ্ছে, যার কারণে এই তো মানে এখন অনেকটা আঁকাবাঁকা অজবরল, এখন পর্যন্ত সার্টেনিটি দিয়ে বলা যাচ্ছে না কি হতে যাচ্ছে। আচ্ছা, আমি এই বিষয়ে আমরা ডিপলি আজকে একটু আলাপ করবো নাজির ভাই। আমি একটা প্রশ্ন করি, এই 5ই অগাস্টের আমরা টু বি অনেস্ট, আপনি আমার কাছে ভালো জানেন যে আমি গত 12 বছর হাইকমিশনে যাই নাই। কেন যাই না, যাওয়া হয় নাই, আপনিও জানেন আই বিলিভ, তাই না? আমিও যাই নাই, কখনো যাই আমি জানি না, কোনোদিন যাই না। আমি সোশ্যাল মিডিয়াতে গত 2 দিন ধরে মানে ভাইরাল একটা পোস্ট দেখতে পাচ্ছি আবিদা ইসলামকে নিয়ে, এবং উনার সম্পর্কে কোরিয়াতে যখন হাইকমিশনার ছিলেন বাংলাদেশিদেরকে, আমি বলবো না বিএনপি জামাতকে, বাংলাদেশিদের, তারা বাংলাদেশি যেভাবে উনি নির্যাতন করেছেন, মানে টর্চার করেছেন, যে কোনো ব্যাপারেই হোক, সেই ক্ষেত্রে উনি এখন প্রমোশন পেয়েছেন। এই বিষয়ে আপনার মন্তব্য? খুবই দুঃখজনক। শুধু এইটা না, বাংলাদেশের অনেক পোস্টে অনেক কিছুতে কিভাবে যে সিদ্ধান্ত হচ্ছে আমরা এখনো কিন্তু উই ফেল টু আন্ডারস্ট্যান্ড। বাংলা একাডেমি পুরস্কার এমন ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে যারা পতিত যারা আইকনের ব্যাপারে বইয়ের পর বই লিখছে। এমন জায়গায় এমন কিছু লোককে পদায়ন করা হচ্ছে যারা গত 15-16 বছরের পতিত সরকারের একেবারে একনিষ্ঠ ছিল। এগুলো কি হচ্ছে? মানে আমি জানি না, ওনার সম্পর্কে আমার অত নলেজ নেই আবিদা ইসলাম সম্পর্কে, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে একটু রিসার্চ করে দেখলাম যে অনেকেই কমেন্টস করছে কোরিয়ার ব্যাপারটা নিয়ে। না, আমি বলতেছি যে 5 তারিখ পরে আপনি ওই যে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা দরকার, আপনি কিছু সাঁড়াশি অভিযান, কিছু ড্রাস্টিক অ্যাকশন, রোবাস্ট অ্যাকশন নেওয়া দরকার ছিল। এগুলো না করে তো বরং তাদের জন্য তো বিপদ ডেকে আনতেছেন। আপনি জানেন আইন উপদেষ্টা অনেকটা নাজেহাল হয়েছেন সুইডেনে, জেনেভাতে। এভাবে তো আমি মনে করি উপদেষ্টারা বিভিন্ন দেশে গেলে না এভাবে নাজেহাল হবেন, কারণ ওই যে আগের তো প্রেতাত্মারা রয়ে গেছেন এবং রং পার্সনদেরকে আপনি পদায়ন করতেছেন। তো আপনাদের কি হলো? আপনি যারা গণ অভ্যুত্থানের আগে
কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সাথে এখানে হাই কমিশন ঘেরাও করেছে, দূতাবাস ঘেরাও করেছে, বিভিন্ন পার্কে তারা মিছিল করেছে, মধ্যপ্রাচ্যে 50-এর উপরে জেলে গেছে আন্দোলন করতে গিয়ে। তো আপনি তাদেরকে মূল্যায়ন না করে, তাদেরকে যোগাযোগ না করে আপনি ওই আগের এনে প্রমোশন দিচ্ছেন, তো আপনি যেই লাভ সেই কদু। থ্যাংক ইউ নাজিব ভাই। আমি শামীম ভাই, এই যে নাজিব অনেকগুলো কথা বললো, আমাদের সাবজেক্ট আছে কোন পদে বাংলাদেশ যাচ্ছে। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদেরকে মানে যাদের কাছ থেকে এই দেশটাকে কেড়ে নেওয়ার জন্য এই আমি বলবো স্বাধীন তো 71 স্বাধীন হয়েছে, কিন্তু 16 বছর কতটুকু স্বাধীন ছিলাম এটা আমরা জানি। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য যাদের আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আপনারা বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে তাল মিলিয়ে দেশটাকে দখল করে রাখছেন, সেই আপনারাই আবার প্রমোট হচ্ছেন। হোয়াট ডু ইউ থিংক? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ব্যারিস্টার নাজির ভাই আমার খুবই প্রিয় মানুষ, তাকে শুভেচ্ছা। তো আমি কিছুটা পুনরাবৃত্তি হলো আমার দৃষ্টিতে আমি বলি, 5ই অগস্টের যে গণ অভ্যুত্থান, প্রতিটি গণ অভ্যুত্থানের পরে যে নিয়ম কানুন মেনে একটা সরকার গঠন হয়, সেটা হয় নাই। আমরা এটা জানতে পেরেছি যে একটা বড় দল জাতীয় সরকার গঠন করতে রাজি হয় নাই। এটা একজন উপদেষ্টা পরিষ্কার বলেছেন এবং এটা পত্রিকাতে এসেছে, আমি নামটা বলবো না, দুটো নামই আমি নেব না। এটা সত্য কি মিথ্যা আমরা জানি না, প্রতিবাদ দেখতেছি দুই পক্ষরই। উচিত ছিল একটা জাতীয় সরকার গঠন করা এবং ছাত্রদের উচিত ছিল সেখানে গার্ড হিসেবে থাকা, যাতে সরকার সঠিক সিদ্ধান্ত নেয়। যে ঘটনাটা আমি যদি টেনে নেই, 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 71 সালে আমরা মনে করেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতা নেবেন না, তিনি মাও সেতুংয়ের মতো এই জাতির অভিভাবকের দায়িত্ব পালন করবেন, কিন্তু আনফরচুনেটলি সেটা হয় নাই। তখনই আমরা বলেছিলাম যে বিপ্লব ব্যাহত হয়ে গেছে, বিপ্লব থাকে নাই। এই একই জিনিস গণ অভ্যুত্থান আমার কাছে মনে হচ্ছে যে ব্যাহত হয়ে গেছে। কারণ এখানে নাজির ভাই যেগুলো বলেছেন আমি পুনরাবৃত্তি না করে বলি, এখানে বিভিন্ন দলের প্রেশার আছে যে আমার এই লোককে অ্যাপয়েন্ট করতে হবে এবং সরকার তাই করে যাচ্ছে। এটা আপনিও জানেন, ভালো করে চিনেন কে কোন দলের, আমার বলা উচিত হবে না। তবে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই উপদেষ্টা বৃন্দ যারা আছেন তাদের মধ্যে যোগ্যতার অভাব আছে বলে আমি মনে করি না, বাট তাদের মাইন্ডসেটের অভাব আছে। তারা সঠিক কি করতে চান তারা জাতিকে সেই দিক নির্দেশনা দিচ্ছেন না। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। উনিকে আমি ব্যক্তিগতভাবেও চিনি এবং আমি জানি উনি অত্যন্ত মানে আন্তরিকতার সাথে চাচ্ছেন যে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে উনি চলে যেতে। কথা হচ্ছে যে এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা, তাদের সাথে আবার ওই আপনার যারা কোঅর্ডিনেটর কি বলে ওদেরকে, সমন্বয়কারীদের বিভিন্ন জায়গায় এখন কিন্তু মতের একটা মতানৈক্য সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক দলের সাথেও প্রফেসর ইউনূসের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। যেমন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। সেকেন্ড পজিশনে এখন এই পরিস্থিতিতে আমি যদি চিন্তা করি তাহলে জামাতে ইসলামকে আমি পছন্দ করি না করি কিছু আসে যায় না। যদি বাংলাদেশের মানুষ পছন্দ করে তাহলে আপনি আমার এখানে কিছু বলার নেই। তো বিএনপি যদি চায় যে আমরা অগাস্টে বা জুলাইতে আমরা ভোট চাই, নির্বাচন চাই, এটার দাবি তারা করতেই পারে, তাদের গণতান্ত্রিক অধিকার এটা। এবং আমি আমার দল হলেও আমি করতাম, কারণ আমি চাপে রাখতে চাই সরকারকে। তো বিএনপির মতো মানে রাজনৈতিক দল তো চাইবে যে আমি নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে আমি ক্ষমতায় যেতে চাই। কিন্তু আমাদের যেটা প্রবলেম হলো, কোন কারণে এতগুলো লোক মারা গেল, কোন কারণে এতগুলো লোক আহত হলো, কারণটা কি, সেখানে তো আমরা যাচ্ছি না। আমরা যেসব কারণে এই ঘটনাগুলো ঘটেছে সেইগুলো যারা ঘটিয়েছে তাদের বিচার করতে হবে। নাম্বার 1, যারা খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, তাদেরকে হত্যা করে তাদের বিচারে আনতে হবে। কিভাবে করবেন? না, আমি তো করতেছি না, আমি তো টাইম ওয়েস্ট সম্মানে দেশ থেকে বের করে দিয়েছি। হ্যাঁ, আমি আসছি ওইটাতে, আমি টাইম ওয়েস্ট করতেছি।
সো একটা পর্যায়ে অনেকগুলো আপনার এভিডেন্স নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তারপরে কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে প্রাণহানিটা, এটাকে এখন কিন্তু অন্যভাবে আখ্যায়িত করা হচ্ছে, ডিনাই করা হচ্ছে, ডিনায়াল চলে আসছে যে না, এত লোক মারা যায় নাই। কারা করতেছে এটা? এটা তো যারা গত সরকারে ছিল তারা করবে, এটা খুবই স্বাভাবিক। তারা এটাকে কাভার আপ করার চেষ্টা করবে। এটা আমি হলে আমিও তাই করতাম। 14 দলও করবে, আওয়ামী লীগও করবে। আমি অবশ্য 14 দলের নাই ভাই, গত 2017 থেকে আমি বাংলাদেশে যেতে পারি নাই, আপনি ভালো করে জানেন। আমার বিরুদ্ধে এখানে ডিজিএফআই বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়েছে, আমার বাড়িতে টাড়িতে গেছে, এগুলো আপনি জানেন। আমি জুলাই মাসের 9 তারিখ বাংলাদেশে গিয়েছিলাম, 11 তারিখ, আবার 28 তারিখ আমি চলে আসছি। সিচুয়েশন ওয়াজ সো ব্যাড। আমার ব্যক্তিগত কাজ ছিল, আমার ছেলের বিয়ে ছিল আর কি। তো আমি তাড়াহুড়া করে চলে আসতে হয়েছে। আমাকে ওখানে একটা গোয়েন্দা সংস্থা, আমি এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে আমাকে সাথে কথা বলেছে। তো আমার সাথে রুড হয় নাই, আমাকে বলছে যে আমি আপনার সাথে কথা বলবো। আমি বলছি বলেন। তো আমার ফোন নাম্বার নিছে। আমি তাকে কনভিন্স করছি যে কোনোভাবেই যে আমি আসি, আপনি কথা বললেন, আমার কাজ আছে, আমি পারিবারিক। তো পরবর্তী পর্যায়ে আমার ভাগ্য খুব ভালো যে আমাকে আর কোনো যোগাযোগ করে নাই, কথাও বলে নাই। একটু ঝামেলা করার চেষ্টা করছে, আসার সময় একটু ঝামেলা করার চেষ্টা করছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা নিজের ব্যক্তিগত কাহিনী না বলে বলছি যে আমি মনে করি আমি খুবই আশাহত। আবার আরেকদিকে আশাহত হওয়া চলবে না। আমরা মনে প্রাণে চাই যে এই সরকার যেন সাকসেসফুল হয়, কিন্তু না সাকসেসফুল হলে কি হবে? আপনি একটা জিনিসে আসি এখন, এই যে গণ-অভ্যুত্থানের পরে একটা তুফান হয়, এখন ইউনূস সাহেব বলতেছে যে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে কে? পুলিশ তো পুলিশ তো আপনি জানেন না পুলিশের অ্যাফিলিয়েশন কোন দিকে, তারা কার সাপোর্টার? তারা তো তাদের দায়িত্ব পালন করতেছে হাফ হার্টেড, নট এভরিবডি বাট মোস্টলি। এখন আপনি মনে করেন গোয়েন্দা সংস্থাগুলো কার পক্ষে কাজ করতেছে? কয়জন কার পক্ষে কাজ করতেছে? প্রশাসনে যেসব সচিব টচিবরা আছে তাদের ড্রয়ারে কার সাপোর্ট আপনি জানেন না। ইউনূস সাহেব এইসব ভুলগুলো করে, উনি কি করতেন? উনি উচিত ছিল একটা জাতীয় সরকার গঠন করা, একটা বিপ্লবী সরকার গঠন করা, যেটাকে বলে বিপ্লব। এবং এই কনস্টিটিউশনের আন্ডারে ওথ নেওয়াটাই ঠিক হয় নাই। ওখানেই উনিকে প্রথমে যেটা করা হয়েছে, মিসগাইড করা হয়েছে। এই ওথটা নেওয়া উচিত ছিল শহীদ মিনারে সকল দলের লোকের সাপোর্টে, বিএনপি সহ যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল সবাইকে নিয়ে ওখানে ওথটা নেওয়া উচিত ছিল। এবং তারপরে যদি আপনার সাংবিধানিক ধারায় কিছু করতে হয় সেটা ছিল অন্য ব্যাপার, কিন্তু তাহলেই অটোমেটিক্যালি কনস্টিটিউশনের বাইরে যেসব কাজ করার প্রয়োজন সেগুলো করা। এই অভ্যুত্থানের পরে কনস্টিটিউশন দিয়ে কিছু করা যায় না, এটা নাজির ভাই ভালো করে বলবে। আপনি যেসব আমাদের সংবিধানে যেসব জিনিস আছে, আমরা তো এগুলো তো ফার্স অনেকগুলো, যেগুলো আমরা মানি না, আমাদের উপর জুড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শ কি ছিল? সাম্য, সমতা, মানবাধিকার, মানবিক মর্যাদা, এগুলো ছিল 72-এর সংবিধানে আছে? খুঁজে পেয়েছেন কোথাও? নাই। তো প্রথমেই তো বাংলাদেশের জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যে কজ নিয়ে আপনি যুদ্ধ করলেন, আপনি সংবিধান রচনার সময় সেই কষ্টতেই লাথি মেরে বের করে দিলেন 71-এ। সংবিধানটা হয়েছে 72-তে, এই জন্য 72-র কথা বললাম না, 73-তে। তা আপনি এই সমস্ত জিনিস যদি আমাকে ক্লিয়ারিফাই করতে হয়, আপনাকে যদি যেতে হয় যে এখন বিচার ব্যবস্থা, আপনি কি সেই ম্যাজিস্ট্রেসি আবার চান যে ম্যাজিস্ট্রেট আপনাকে কোনো কারণ ছাড়া রিমান্ড দিচ্ছে, আপনাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে পিটাচ্ছে? এখন তো দিচ্ছে না, আজকে দিচ্ছে না, কালকে আবার দিতে পারে। কারণ আপনি যদি এইগুলো যদি আপনি পরিবর্তন না করেন, হ্যাঁ, কারণ আজকে কি হচ্ছে সেটা তো কিচ্ছু না, আগামীতে কি হবে সেটা। আমরা তো এই আন্দোলনটা ছাত্ররা করেছে, রক্ত দিয়েছে, আগামীতে যেন এইগুলো না হয়। আপনি র্যাবকে এখনো রেখেছেন, র্যাবকে কেন রেখেছেন আপনি? র্যাব একটা খুনি সংস্থা, খুন করেছে তারা, এবং তাদের যারা খুন করেছে তাদের বেশিরভাগই এখনো ঘুরে বেড়াচ্ছে এবং বড় বড় জায়গায় চলে আসছে। এখন আপনি র্যাব করেছেন কিভাবে? আপনি আর্মিকে নিয়েছেন, আর্মির তো দায়িত্ব না এটা,
মিলিটারি তো সিভিল ব্যাপারে কেন হস্তক্ষেপ করবে, কেন কথা বলবে? এটা তাদের ট্রেনিং। তাদের সবকিছুতে কি আপনি মনে করেন ব্যর্থতা? না না, আমি ব্যর্থতা বলছি না, আমি বলছি এগুলোকে সংশোধন করতে হবে। এগুলো সংশোধন করা দরকার। আপনি যদি র্যাব রাখেন, ওখানে আপনি আর্মিকে কেন রাখবেন? সেনাবাহিনীর তো এটা কাজ না। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, ভিতরে অভ্যন্তরীণ এবং বাহিরের শত্রুকে মোকাবেলা করা। আপনি র্যাবে নিয়ে যাচ্ছেন একজন ক্যাপ্টেনকে, এখন মনে করেন ফর এক্সাম্পল উনি তো অর্ডার মানতে বাধ্য, সে তো চেইন অফ কমান্ড মানতে বাধ্য, কিন্তু ওই ক্যাপ্টেন সাহেবের তো ট্রেনিংটা হচ্ছে উনি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। তো বাংলাদেশে আপনি তাকে ব্যবহার করতেছেন, সে কাকে শত্রু পাবে? আমি কি তার শত্রু? বুঝতে পারছি, থ্যাংক ইউ। আপনি ডিজিএফআইকে ব্যবহার করতেছেন সিভিলিয়ানকে ইন্টারোগেশন করার জন্য। এখন ডিজিএফআই কি এই কাজ? না না, আমি আগেরটা বলছি, আগামীতে এটা হবে আপনি যদি এই রাস্তা বন্ধ না করেন, বা সংস্কারের জন্য। এই তো, কিন্তু আপনি তো সংস্কার করতে দিচ্ছেন না এবং আপনি করতেছেন না, দুটোই। সরকার তো সংস্কার করার জন্য কমিশন তৈরি করছে। হ্যাঁ, এই সংস্কারটা হওয়ার জন্য যেটুকু সময় সময় দরকার, দরকার তার মানে সময়ের এবং পক্ষে। যে বোল্ড স্টেপের দরকার, যেভাবে এগিয়ে যাওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে কথা বলা দরকার, আইনজ্ঞদের সাথে যেভাবে কথা বলা দরকার, এই ব্যাপারে পরিচিত মানে যারা এই ব্যাপারে অভিজ্ঞ, যেমন নাজির ভাই যা বুঝবে আমি তা বুঝবো না, এটা তার সাবজেক্ট। আমি যা বুঝবো হয়তো উনি তা অতটুকু বুঝবেন না, কারণ আমার সাবজেক্টে আমি বুঝবো। এখন আমরা তো সব জানতা না, আপনাকে তাই সেই সমস্ত ব্যাপারে বুঝে এই আইনজ্ঞদের সাথে বুঝতে হবে, পলিটিশিয়ানদের বুঝতে হবে, মানে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে। ধন্যবাদ স্বামী ভাই, আমি একটু কলারের সাথে কথা বলে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ফারুক ভাই। আমি শামীম ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম যে জাতীয় সরকার, জাতীয় যে কোনো কিছু হইলো আমরা বঙ্গভবন, এখন কোন পথে বাংলাদেশ? আমরা চিন্তা করতে হবে পৃথিবী কোন পথে, পৃথিবীর জাতীয় ইউএন নিরাপত্তা পরিষদ পার্মানেন্ট সদস্য। আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন প্লিজ, আমি মনে হয় শফিকুর রহমান সাহেব কল করছিলেন, আপনি সাবজেক্টের মধ্যে থাকবেন, রিকোয়েস্ট। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলার, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। যারা কল করবেন সাবজেক্টের বাহিরে আজকে কোনো কথা বলবো, যেহেতু আজকে দুজনই আমরা একটু কনস্ট্রাকটিভ কিছু কথা শুনতে চাই, বর্তমান সরকারের সফলতা, ব্যর্থতা এবং কোন পথে যাচ্ছে এবং কী করা উচিত এই বিষয়ে। তো আপনারা যারা লাইনে বসে আছেন কথা বলবেন লজিক্যাল কথা। নাজির ভাই, একটা কথা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে উনি অনেকগুলো কথা বলছিলাম, আপনি ফরগেট মানে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার জামাত ইসলামীর সাথে বিএনপির এই গ্যাপটা কেন? না, গ্যাপ বলতে তো পলিটিক্যাল রেটরিক আমরা শুনতে পাচ্ছি। তো আসলে এইটা হয়েছে কি বলি, যখন 5ই অগাস্টে যখন পুরা জাতি ঐক্যবদ্ধ ছিল, কারণ একটা ইস্যুতে, কিন্তু ওই ইস্যু যখন চলে যায় তখন ওই যে স্বাভাবিক কারণে এখানে কিছু মতবাদ পার্থক্য হয়ে যায়। এটা কিন্তু হিস্টোরিক্যাল এবং হিউম্যান ফিতরাত। আপনি দেখেন আমাদের ওই যে একবারে খলিফাদের সময়ও যখন বহিঃশত্রুর সাথে যখন ফাইট বা জেহাদের সুযোগ ছিল, তখন পুরা জাতি ঐক্যবদ্ধ ছিল। কিন্তু যখন পুরা পিস হয়ে গেছে, কোনো আক্রমণের সুযোগ নাই, তখন দেখেন ইনফাইটিং শুরু হয়ে যায়। ঠিক অনুরূপভাবে যখনই পতিত স্বৈরাচার চলে গেছে, এখন তো একজন আরেকজনের বা এক পার্টি আরেক পার্টির রাইভাল, কথাবার্তা হচ্ছে, ফাইট হোক, অ্যাটাক হোক। আমি তো এগুলা আমি বলছি যে অ্যাটাক গণতন্ত্রে অ্যাটাক হবে, তবে ছুরি লাঠি বা অস্ত্র দিয়ে নয়, কম্পিটিশন হবে মেধা দিয়ে। এবং এই অ্যাটাকগুলো ভালো। এখনো মোটা দাগে আমি মনে করি না তারা খুব বেশি কনফ্রন্টেশনে চলে গেছেন, কারণ এখন তো তারা একদল অন্য দল হয়তো তারা মনে করছেন কম্পিটিটর, বক্তব্য দিচ্ছেন, এটা ভালো জিনিস। আজকে গেছেন জামাতের আমির চরমুনাই, পরের দিন আবার ফখরুল সাহেব চলে গেছেন। ঐক্য তৈরি করতে বাধা তৈরি করছে না? না, আবার ফখরুল সাহেব পরের দিন চলে গেছেন, গিয়ে ওখানে একটা 10 দফা হয়েছে। এগুলো তো আমি মনে করি ভালো জিনিস, এগুলো তো খারাপ জিনিস না। আপনার সবাইকে তো এক করতে পারবেন না, প্রত্যেকটা দলের আলাদা স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে। এখন ধরুন আমরা সারা জীবন দেখে আসছি বিএনপি আওয়ামী লীগ দুই মেয়ের দুই দল, এবং মানে ধরেন পজিটিভ অর্থ এক হতো না কখনো। দেখতাম আমরা যে খুব স্বপ্ন, একবার মনে হয় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী যিনি এখন পলাতক শেখ হাসিনা, উনি নাকি এক জায়গায় বসেছিলেন এবং দ্যাট ওয়াজ এ ড্রিম।
ফর সবার জন্য। না, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে একসাথে ছিলেন, অনেকদিন করেছেন একসাথে। তখন সবাই হ্যাপি হয়েছিলেন যে কারণ বাংলাদেশের মেইন দুটি দলের মেইন দুটি প্রধান একত্রিত হয়েছেন। সেই ক্ষেত্রে এখন মেইন হচ্ছে যে জামাত আর বিএনপি। দেশ গঠনের জন্য এখন সবচেয়ে বেশি সাপোর্ট প্রয়োজন। সেই ক্ষেত্রে জামাত ইসলাম গত বেশ কয়েক বছর ধরে বিএনপির সাথে 4 দলীয় জোটে অর্থাৎ ঐক্য জোটে কাজ করছে। 20 দলীয় জোট ছিল। এখন তারা 20 দলীয়, হ্যাঁ, এখন তারা হঠাৎ করে বিএনপি থেকে গ্যাপ। এবং আর একটা কথা আমরা শুনতে পাচ্ছি বা দেয়ার ইজ নো প্রুফ, বিএনপি নির্বাচন চাচ্ছে, জামাত ইসলাম বিএনপি এখন নির্বাচন এখন চাচ্ছে না ওইভাবে। অনেক কিছু তো শোনা যায়, কিন্তু মুঠা দাগে জামাত এখন বলছে যে মুঠা দাগে রিফর্ম করে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দেওয়ার জন্য জামাত তাদের বক্তব্য দিবে। আমার কথা হচ্ছে ইলেকশন তো হতেই হবে, মানে ইলেকটেড গভর্নমেন্টের কোনো সাবস্টিটিউট নাই, এবং রিফর্মের কথা বলে আপনি বছরের পর বছর নিয়ে যেতে পারবেন না। তবে এইটাও ঠিক, বর্তমান প্রেক্ষাপটে যে দায়িত্ব নিয়েছেন এটা কিন্তু নর্মাল 3 মাসের কেয়ারটেকার গভর্নমেন্ট না, এটা বিশেষ প্রক্রিয়া এবং পরিস্থিতির কারণে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা আসছে। আপনি তো দেশে ছিলেন, এটা কি মুটা দাগে যদি তারা কিছু রিফর্ম না করেন তাহলে আপনি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারবেন না। পুরো ইনস্টিটিউশন ড্যামেজ করে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করতে পারেন 15-16 বছর এক ব্যক্তির ইশারা সবকিছু হতো। উনি প্রধানমন্ত্রী, উনি সংসদ নেত্রী, উনি দলের প্রধান, উনি নির্বাচন করেছেন চুপু সাহেবকে, কেউ জানে না নির্বাচনের একদিন আগে। উনি নির্বাচন করতেন বিরোধী দলের নেত্রী আশা সাহেবের ওয়াইফকে, উনি নির্বাচন করতেন ছাত্রলীগের প্রেসিডেন্টকে, মানে সবাই এক ব্যক্তির কথায়। একেবারে এলাকায় মফস্বল এরিয়ায় কিছু হলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, মানে এক পর্যায়ে গেছিল। ইনস্টিটিউশনকে একবারে ব্যাংকগুলোকে পুতো করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কয়েকটা ব্যাংক 10,000 টাকা পর্যন্ত ক্যাশ দিতে পারতেছে না। তো এই অবস্থার মাধ্যমে আপনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছেন। মোটা দাগে যদি কিছু রিফর্ম না করতে পারেন, রাজনৈতিক সরকার এসে আপনি পারবেন না। ইতিহাস কিন্তু তাই বলে না। আমি 2টা উদাহরণ দিই। একটা হচ্ছে 3 জোটের রূপরেখা, এখনো মনে আছে 90 দশকের পরে মোটা দাগে 1-2টা ফুলফিল করা হয়েছে, যার কারণে একাদশ এবং দ্বাদশ সংশোধনী আসছে, কিন্তু বেশিরভাগ ওই রূপরেখার যে কন্ডিশন ছিল এগুলো পরবর্তী সরকারগুলো ক্যারি অন করে নাই। 2 নম্বর হচ্ছে ব্রিগেডিয়ার শাহাদ সাহেব এখন উপদেষ্টা, উনি ছিলেন নির্বাচন কমিশনার 111-এর পরে। ওনারা আরপিও সংশোধন করে ঢুকাইছিলেন যে বিদেশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শাখা থাকতে পারবে না। এরপরে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন তারা গঠন করেছে, পরবর্তীতে আওয়ামী লীগ সেটা ডিমলিশ করে। তো এই জন্য কিছু রিফর্ম বাস্তবে করে যেতে হবে। আর তাছাড়া ডক্টর ইউনূস সাহেব 10টা রিফর্ম কমিশন গঠন করেছেন, বেশিরভাগ তারা রিপোর্ট দিয়ে দিয়েছেন, 1-2টা মতো বাকি হয়েছে। এখন তারা বলছে ফেব্রুয়ারি থেকে অংশীজনের সাথে কথা বলবে। এখন সিরিয়াস নেগোসিয়েশনের প্রশ্ন আসছে, যারা স্টেক হোল্ডার অংশীজন যারা, তাদের সাথে বসে একটা রিটেন আন্ডারটেকিং নেওয়া দরকার, যার ভিত্তিতে ইলেকশন হবে। পলিটিক্যাল পার্টির সাথে কথা বলছেন, পলিটিক্যাল পার্টির সাথে নেগোশিয়েট করে। এখানে কিন্তু দক্ষ স্কিলড নেগোশিয়েটরও দরকার, কারণ পলিটিক্যাল পার্টিরাই তো নির্বাচিত হবে এবং তারাই তো ক্যারি অন করবে। তারা যদি এগ্রি না হয় কোনো রিফর্ম তারা বাস্তবায়ন করবে না। সুতরাং তাদের সাথে শক্ত করে রিফর্ম করে নেগোশিয়েট করে একটা রিটেন আন্ডারটেকিং দিতে হবে এবং এর ভিত্তিতে ইলেকশন হবে। এবং কতটুকু পারবেন রিমেইন টু বি সিন, কিন্তু যেভাবে ভোলাটাইল অবস্থা হয়ে গেছে আমার মনে হয় যে খুব বেশি পারবেন বলে মনে হচ্ছে না। কেন পারবেন? এটা কি আপনি এটা করার জন্য আসলে 5 তারিখ থেকে কিন্তু অনেক কিছু উলটপালট হয়ে গেছে। এবং যেটা আমার স্বামী ভাই বলেছেন যে আসলে বিপ্লবটা কিছুটা হাতছাড়া হয়ে গেছে। আপনি দেখেন সংবিধান, চুপু সাহেবের কাছে গিয়ে আপনি সংবিধানের আওতায় শপথ নিচ্ছেন, সংবিধান রক্ষা করিব, নিরাপত্তা বিধান করিব, কিন্তু আপনি বাস্তবে সংবিধান মানতে পারছেন? এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশনই সংবিধানে নাই। সাংবিধানিক সরকার। আপনি তাহলে 5 তারিখের পরে কেন প্রক্লেমেশন জারি করে কনস্টিটিউশন সাসপেন্ড করলেন না? এ ধরনের অভ্যুত্থান, ইভেন মিলিটারি কু হইতে পরে সংবিধান সাসপেন্ড করে তখন মিলিটারি বিধান দিয়ে দেশ চালায়। এক্স্যাক্টলি। তো এটা এত বড় বিপ্লব হলো, এত বড় একটা গণঅভ্যুত্থান হলো। আপনি দেখেন 6 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই গণঅভ্যুত্থানের কোনো আইনি রেকর্ড নাই, এখনই নাই। কোথায় আছে? আপনি 5 বছর 10 বছর 15 বছর পরে তো এগুলো উত্থাপিত হবে, কোনো আইনি নাই, খাবার নাই, ব্যাকিং নাই। সংবিধান যদি আপনি মানেন তাহলে এখন পর্যন্ত শেখ মুজিবের ফটো প্রত্যেকটা অফিসে টানাতে হবে, সংবিধানের একটা পার্ট। কিন্তু আপনি মানছেন না এটা।
এবং পঞ্চম সংশোধনী যেটা রায় হয়েছে হাইকোর্ট, তারা কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আনার কথা বলছেন, কিন্তু শেখ মুজিবের ফটো সহ আরো কিছু বিধিবিধান তারা টাচ করে নেয়। তার মানে ইট রিমেইনস পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তারা আপনি সময় ভায়োলেট করছেন, আমরা তো ভায়োলেট করতেছি। আপনি অনেক কিছু বললাম তো, যে এভাবে লিস্ট দেওয়া যাবে যেটা সংবিধান অনুযায়ী হচ্ছে না, আবার সংবিধান সাসপেন্ড করেন নাই, সংবিধান মানতেও পারছেন না। এক একটা উপদেষ্টার গাড়ে ৩-৪টা মন্ত্রণালয় দিয়ে দিয়েছেন আপনি, তারা তো অনেকের ঘুম নাই রাত্রে। এই পেশারে কেন রাখলেন? কেন এই কাজটা কেন? 18 কোটি মানুষের মধ্যে কি যোগ্য কম্পিটেন্ট 50-60 জন লোক পালেন না? একটা সাধারণ সরকার চালাতে হলে 50-60 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী লাগে। প্রথমে 10 জন দিয়ে শুরু করলেন, তাও 10 জনের মধ্যে আপনার ছাত্রী, আপনার চিটাগাঙ্গের লোক, আপনার গ্রামীণ ব্যাংকের লোক, আপনার পরিচিত। এটা হলো আপনি কম্পিটেন্ট লোক সার্চ করে নিয়ে আসতে পারলেন না। আচ্ছা, এরপরে বাড়াইলেন 20-22 জন, এখনও একজন উপদেষ্টার গাড়ি 2-3টা মন্ত্রণালয় আছে। অথচ আপনার 1.5 কোটি প্রবাসী দেশের বাইরে বসবাস করেন, কত কম্পিটেন্ট লোক ইউরোপ, আমেরিকা এবং ব্রিটেনে আছে, তাদেরকে এনগেজ করলেন না। 4 লাখ চাকমা আছে, প্রত্যেকটা সরকারের প্রতিনিধি আছে, এই বর্তমান সরকারের প্রতিনিধি আছে চাকমা সম্প্রদায়ের, কিন্তু 1.5 কোটি প্রবাসীর মধ্যে কোনো প্রতিনিধি নাই। আচ্ছা, 1.5 কোটি প্রবাসী বাদ দেন, 18 কোটি মানুষের মধ্যে আপনি 50-60 জন লোক কম্পিটেন্ট নিয়ে যোগ্যতার সাথে রোবাস্টলি আপনি দেশ চালাতে পারলেন না। তা আপনার তো ব্যর্থতা তখন থেকে শুরু হয়েছে, যার কারণে ওই যে বললাম সংবিধান আপনি মানতে পারছেন না, আবার রক্ষা করতে পারছেন না, একটা একবারে কি একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত সংবিধান যদি বহাল থাকে, যদি কোনো কারণে পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ইনডাইরেক্টলি ক্ষমতায় আসতে পারে, সবার কিন্তু হাইয়েস্ট পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে পারে। সংবিধানের সাথে পথে আছে রাষ্ট্রদ্রোহ, যদিও হাইকোর্টটা বলেছে, কিন্তু এটা তো ফাইনাল, এখন সুপ্রিম কোর্ট রয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায় হবে ফাইনাল। যদি কোনো কারণে অবস্থা চেঞ্জ হয়, সবার অবস্থা 12টা বাজে, তাহলে কি হবে? এই জন্য আপনি কিন্তু বাঘের পিঠে নড়ে আছে, চড়ে আছেন। তার যার কারণে এই যে বললাম যে 5 তারিখ থেকে অনেক ফার্স্ট সাইডের চিন্তা নিয়ে এগুলো করা উচিত ছিল, কিন্তু ওনারা একটা রুটিন ভাবে কাজ করে যাচ্ছেন, যেগুলা 5 তারিখের পরে 1-2 সপ্তাহের ভিতরে কোনো ব্যাপারই ছিল না, এখন আপনি করতেই পারছেন না। সব পলিটিক্যাল পার্টিস গুলা বাধা দিচ্ছে, তাদের কথা শুনতে গিয়ে আপনারা একবারে হজবরল অবস্থা হয়ে গেছে। করণীয় কি তাহলে? এখনো করণীয় আছে। আমি বলতে প্রথম হচ্ছে আমরা তো ডায়াগনোসিস করতে হবে প্রবলেমগুলো, এখনো সময় আছে। এরপরে অনেক কথা হচ্ছে যে সমন্বয়করা তারা কি বলে রাজনৈতিক দল গঠন করবে, গণতন্ত্রে বহু ফুল ফুটবে। রাজনৈতিক দল গঠন করা অন্যায় কিছু নয়, কিন্তু ক্ষমতায় থেকে করাটা আমি নৈতিকভাবে সাপোর্ট করি না। তারা ক্ষমতায় আছে, রাষ্ট্রীয় সহযোগিতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে দল গঠন করবেন, এইটা আমি নৈতিকভাবে ব্যক্তিগত। আপনি কি মনে করেন নাগরিক কমিটি? বাংলাদেশের 53 বছরের ইতিহাসে 3টা উদাহরণ দেওয়া যাবে যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা হয়েছে এবং তারা সরকার গঠন করছে, পরবর্তী সরকার গঠন করেছে। আপনি বাকশাল যে হলো, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন, ওই সময় বাকশাল করে ক্ষমতায় করছে, ক্ষমতায় থেকে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকে জাগদল করেছেন, তার দল পরবর্তী ক্ষমতায় গেছে এবং তুমুল জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশে। কিন্তু ফ্যাক্ট এবং ইয়েটা হচ্ছে যে উনি ক্ষমতায় থেকে কিন্তু দল গঠন করেছেন। এরশাদ সাহেব একই অবস্থা, তার মানে কি আপনি কি ক্ষমতায় থেকে জাতীয় পার্টি গঠন করেছেন? আপনি কি নাগরিক কমিটির ছাত্র? এইটা হচ্ছে আমাদের একটা মানে দুঃখজনক অথবা পজিটিভ যেটাই হোক, এটা কিন্তু ফ্যাক্ট অফ বাংলাদেশ, আমরা এগুলো তো অস্বীকার করতে পারবো না। কিন্তু নাগরিক ঐক্য যারা করেছেন বা সমন্বয়ক যারা আছেন উপদেষ্টা পরিষদে, তারা দল গঠন, কিন্তু ইতিমধ্যে তারা এবং 2 জন উপদেষ্টা বিশ্বরিয়া জোনা বলেছেন যে যদি তারা দল গঠন করেন বা দলের সাথে রিজাইন দিতে হবে। আমার তো মনে হয় রিজাইন দিয়ে তারা দল গঠন করা দরকার। কিন্তু আমাদের অতীত ইতিহাসে আছে যে রিজাইন না করে দলে প্রধান ব্যক্তি দলে থেকে রাষ্ট্রীয় সুবিধা নিয়ে দল গঠন করেছে, প্রেসিডেন্ট থেকে করেছে। তো এই জন্য বললাম যে আনপ্রেসিডেন্টেড নয়, কিন্তু প্রেক্ষাপট তো ভিন্ন। প্রেক্ষাপট ভিন্ন, গতকালকে আর আজকে তো সমান হবে না। তার মানে কি আমরা আশা হতো না? না, আশাহত হওয়া যাবে না, কারণ এত স্যাক্রিফাইসের বিনিময়ে একটা চেঞ্জ আসছে। আমি আশাহত নই, অনেক ট্যালেন্ট, মেধা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আছে। আমার কথা হচ্ছে লেট দ্য পাবলিক ডিসাইড। আপনি তারা দল গঠন করুন, যদি ইম্প্যাক্ট করতে পারে। আমি তাদের দল নিয়ে কথা বলছি, আমি কথা বলছি এই যে 6 মাসের যে কার্যক্রম, 6 মাসে কিছু ক্ষেত্রে তারা পারফরমেন্স ভালো করেছেন, কিন্তু মোটা দাগে এক্সপেক্টেড অনুযায়ী অনেক কিছু তারা সফলতা নিয়ে আসতে পারেন নাই। কিন্তু বললাম যে প্রথম তো আমরা ভুল পথে হাঁটা শুরু করছি সংবিধানের ব্যাপারে, যেটা আসলে বাংলাদেশের
দুর্ভাগ্য হচ্ছে ইভেন আমরা 72 সাল থেকে যে সংবিধান নিয়ে শুরু করছি, গলতপূর্ণ সংবিধান নিয়ে। গলতপূর্ণ কিভাবে? 72 সালে সংবিধানটা অ্যাডপ্ট করেছেন কারা? তারা করেছেন যারা 70-তে পাকিস্তান কাঠামোর অধীনে এলএফ এর আন্ডারে পাকিস্তানের সংবিধান গিয়ে ইলেক্টেড যারা হয়েছেন তারাই কিন্তু 72 সংবিধান তারা অ্যাডপ্ট করেছেন। তার মানে আমরা গলতপূর্ণ যাত্রা শুরু করছি। একটা মুক্তিযুদ্ধ, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ থেকে স্বাধীনতা লাভ করলাম, আপনি তাদের কাঠামোতে ইলেক্টেড ব্যক্তিদের দ্বারা আপনি একটা স্বাধীন দেশের সংবিধান করেন। এই প্রশ্নটা কিন্তু সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল সাহেব জীবিত। বাট এখন তো আমরা কি 72 সংবিধান বাদ দিতে পারি না? 72 সংবিধান ব্যাপার না, আমরা কথা হচ্ছে যে সংবিধান 72 সংবিধান নিয়ে তো অনেকগুলো কোশ্চেন। না, 72 সংবিধান তার গলতপূর্ণ ছিল, হ্যাঁ এটাই তো কোশ্চেন। কিন্তু 72 সংবিধানের কিছু কিছু ভালো জিনিস আছে, আমরা তো এটাকে অ্যামেন্ড করতে পারি। আপনি ইভেন যদি রিরাইটও করেন, রিরাইট মানি না যে সম্পূর্ণ একটা, আপনি অনেক কিছু পিক এন্ড চুজ করে নিয়ে আসতে হবে, ভালো জিনিস নিয়ে আসবেন, খারাপ জিনিস বাদ দিবেন। কিন্তু রিরাইটের সময়টা চলে গেছে, এখন চাইলে কিন্তু অনেক কিছু পারবেন না। আপনি 5 তারিখের পরে যদি প্রক্লামেশন দিয়ে আপনি যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে পুরা নতুন সংবিধান অ্যাডপ্ট করতে পারতেন 3 থেকে 6 মাসের ভিতরে। নতুন সংবিধানের জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করে 300 জন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার ইলেক্টেড হয়ে তারা শুধুমাত্র সংবিধান করে ডিজলভ হয়ে যেত কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এরপরে নতুন সংবিধানের আওতায় 3 থেকে 6 মাসের ভিতরে একটা ইলেকশন হতো, ফেয়ার। কিন্তু এখন আর পারবেন না। এখন তো প্রধান দল যদি বিএনপি যদি আপত্তি দিতে পারবেন না, রাজনৈতিক দলগুলো যদি না মানে আপনি পারবেন না, আপনি কীভাবে করবেন? এখন তো একটা হজরল অবস্থা, লেজে গোবরের অবস্থা হয়ে গেছে। এখন যে সংস্কার আপনি প্রস্তাব মোটা দাগে করবেন, যেমন আপনি এই 4 মূলনীতি সরিয়ে আপনি 5 মূলনীতি ঢুকাইলেন, এখন যদি যারা অংশীজন তারা যদি এগ্রি না হয়, পারবেন না। তো ওদের বললাম যে অনেক কিছু আপনি করতে পারবেন না। বিশেষ করে বিএনপির রাজনীতির মেইন সোর্সটা হচ্ছে বাংলাদেশি ন্যাশনালিজম। এটা আপনি মূলনীতি থেকে বাদ দিয়েছেন, তারা মানবে এটা? না মানলে এটা কিরকম কবে করবেন? এবং অনেক, যেমন 4টা মূলনীতির মধ্যে 2-1টা যে বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু ডিবেটেবল, ঠিক আছে, কিন্তু বাকি যে ঢুকানো হয়েছে, যেটা শামীম ভাই বলছেন, কিছু জিনিস ঢুকানো হয়েছে মেইন ঘোষণাপত্রে ছিল। কিন্তু কথা হচ্ছে কিছু জিনিস সংবিধান রাখলে পরে টেনশন কোনোদিন ছাড়াতে পারবেন না। যেমন ফর এক্সাম্পল আপনি ধর্মনিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র আপনি রাখলেন, কিন্তু বিএনপি এসে এটা চেঞ্জ করবে। আওয়ামী লীগ যদি কখনো আসতে পারে তারা আবার চেঞ্জ করবে, মানে হতেই থাকবে। জাতীয়তাবাদ একই অবস্থা, বিএনপি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদ করবে, আওয়ামী লীগ যদি কখনো আসতে পারে বাঙালি জাতীয়তাবাদ করবে। তো এই জন্য আবুল মনসুর আহমদ আওয়ামী লীগের খুব বড় নেতা ছিলেন, উনি আমার দেখা রাজনীতির 50 বছরের বইতে লিখেছেন সংবিধানের তন্ত্রমন্ত্র রাখা ঠিক নয়, সংবিধানে শুধুমাত্র গণতন্ত্র থাকবে, আর তন্ত্রমন্ত্র হবে পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম, উদ্দেশ্য। তারা জনগণের কাছে যাবে, ম্যান্ডেট নিয়ে যদি আসতে পারে তারা ফিলোসফি অনুযায়ী দেশ শাসন করবে, কিন্তু গণতন্ত্রকে এনশিওর করতে হবে। এজন্যই তো এই যে টেনশন লেগে থাকে, এজন্য আমরা 53 বছরে 17 বার সংবিধান চেঞ্জ করেছি, অথচ আমেরিকাতে 250 বছরে মাত্র 27 বার চেঞ্জ হয়েছে। তো সংবিধানের টেনশন রেখে আপনি কিন্তু স্বস্তি থাকবেন। আর বাংলাদেশের যে পোলারাইজেশন, আপনাদের 5-10 বছরে ড্রামাটিক চেঞ্জ হয়ে দেখবেন যে অন্য দল চলে আসছে, তখন দেখবেন যে ওই যে চেঞ্জ করবে। এজন্য কিছু জিনিস আপনাকে সংবিধানে ঢুকাইয়া এই টেনশনটা রাখলে পরে সাংবিধানিক টেনশন কখনই যাবে না। ধন্যবাদ, ধন্যবাদ। আমি শামীম ভাই আপনার কাছে আসছি, আমি একটু কলার সাথে কথা বলি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না। শামীম ভাই, যে বিষয়টা আমি আপনার কাছে, যে জামাত এবং বিএনপির মধ্যে একটা গ্যাপ, এবং এই গ্যাপটা ঐক্যের জন্য বাধা তৈরি করছে, এবং এটার জন্য দায়ী কি এটা আমরা পরে, বাট এটা কেন হচ্ছে? এটা তো ভালো, আমি এটা ঐক্য নষ্ট হচ্ছে না? না, ঐক্য এবং ঐক্যের সাথে বিতর্ক থাকতে হয়। আমরা 3 জন বসেছি, আমাদের সবার এক হওয়ার কথা না, কারণ মানুষ যখনই আপনার একটা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, পরিবার নিয়ে চিন্তা করে, আপনি হয়তো বলবেন যে পরিবারের উচিত ব্যবসা করা, আমি বলবো না আমার ছেলেদেরকে সবাইকে আমি হাইলি এডুকেটেড করব, আমি ব্যবসাতে নেব না। সো আমাদের মধ্যে বিতর্ক থাকা ভালো, ইট ইজ হেলথি আমি মনে করি, যদি এটা পজিটিভভাবে যায়। জামাতে ইসলাম তাদের একটা আলাদা এজেন্ডা থাকতে পারে, তাদের দলীয় এজেন্ডা, বিএনপির একটা আলাদা এজেন্ডা আছে, কিন্তু আমি বলবো যেন তাদের বিতর্কটা যেন আমাদের জাতীয় সংহতিটাকে নষ্ট না করে, এটা যেন আজকের এই যে অন্তর্বর্তী সরকারকে যেন বিফল না করে।
যে আমি পক্ষে থাকবো, আপনি বিপক্ষে থাকবেন, এটা যেন না হয়। এটা হচ্ছে মূল কথা। সংবিধান কোনো ধর্মগ্রন্থ না। সংবিধান ফ্রান্সের আপনারা জানেন অনেকবার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে পরিবর্তন হয়েছে ব্যক্তির ইচ্ছায়। যারা স্বৈরাচার হিসেবে এসেছেন সামরিক বাহিনীর থেকে তারা পরিবর্তন করেছেন, আমাদের মানে যারা নির্বাচিত হয়েছেন তারাও তাদের মাধ্যমে পরিবর্তন করেছেন। এখন একটা রাস্তা আছে, একদম না নাই না, আমি জানি না, নাজির ভাই এই ব্যাপারে আরও ভালো জানেন, আমি আমার কথা বলে যাচ্ছি, উনি ডিনাই করবেন বা পক্ষ নেবেন। বাংলাদেশে 3 জোটের যে রূপরেখা নাজির ভাই উল্লেখ করেছিলেন, এটা লিখিত ছিল, দস্তখত দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচিত হওয়ার পরে কোনো দলই, দুজনই, এবং এটা এত সুন্দরভাবে হয়েছিল যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে তখন একটা সাংঘাতিক ঐক্য ছিল, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একসাথেই দুজন এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, নির্যাতিত হয়েছেন, জেলে গিয়েছেন, অনেক কিছু করেছেন তারা, কিন্তু তারা দুজনই একজনে আরেকজনকে সম্পূরক হিসাবে কাজ করেছেন। তো এখন এই পরিস্থিতি কিন্তু এখন আর নাই। এখন আপনাকে কোনো লেখালেখিতে কিচ্ছু কাজ হবে না, সংবিধানে কোনো কাজ হবে না। আপনার কারণই হচ্ছে এটাকে আপনাকে, আমি মনে করি আর কি, আমার রাজনৈতিক দৃষ্টি, আমি তো কোনো মানে সংবিধান বিশেষজ্ঞ না, একজন সাধারণ রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি যে যে আপনার সংস্কারের জন্য যে কমিটিগুলো করা হয়েছে সেগুলো নিয়ে সব দলের সাথে আলাপ আলোচনা করে এটা গণভোটে দিতে হবে। এটা গণভোটের মাধ্যমে যদি পাশ করিয়ে নেওয়া যায় তাহলেও, তারপরেও চেঞ্জ যে করতে পারবে না এমন কোনো কথা না, চেঞ্জ করতে পারবে যদি কোনো দল চায়, বাট তখন একটা প্রশ্ন এসে যাবে, 2/3 প্রশ্ন আসবে এবং আরও অনেক কিছু আসবে। তো এটাকে কঠিন থেকে কঠিনতর করা, যাতে যার ইচ্ছা সে যাতে চেঞ্জ না করতে পারে। আমরা উচিত আমাদের এই 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 যে শহীদ যারা হয়েছে, যারা, আপনি একটা জিনিস বুঝতে হবে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশের কোনো আন্দোলনকে স্বীকার করা যায় না। আমাকে মুক্তিযুদ্ধ এবং আমার বাংলাদেশ, আমার স্বাধীন বাংলাদেশকে স্বীকার করেই আমাকে সমস্ত আন্দোলন, সমস্ত রক্ত, সমস্ত ত্যাগ তিতিক্ষাকে আমাকে সম্মান করতে হবে। আজকে 2024-এ যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারা তো একটা দেশ পেয়েছিলেন বলেই তো হয়েছেন। তা আমরা মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমন্বিত রেখে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে সমন্বিত রেখে, আদর্শ বলতে কোনো দলের ইচ্ছায় আদর্শ না, সত্যিকারের যেটা আমরা 10ই এপ্রিল আপনার মেহেরপুরে যেটা বলা হয়েছিল, 10ই এপ্রিল বা 17ই এপ্রিল বলা হয়, সাম্য, সমতা এবং মানবিক মর্যাদা, তাকে সমুন্নত রেখে আপনি যদি এই 3টা জিনিসকে নিয়ে আসেন তাহলে তো সব কিছুই হয়ে যায়। কিন্তু আমরা এই 3 জিনিস কারো কাছ থেকে পাই নাই আজ পর্যন্ত। এখন আমি মনে করি যে প্রফেসর ইউনূসের উচিত এখন আর এই সময় নাই ধীরে যাওয়ার। উনির সততা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই, বাট আমি চাই যে উনি দৃশ্যমান কিছু করবেন, বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে যে আমরা একটা দৃশ্যমান পরিবর্তনের দিকে যাচ্ছি। এই যে ডিমাতালে চলতেছে, যে কোনো একটা পরিবর্তন চলে আসতে পারবে। ষড়যন্ত্র চলছে, কিন্তু ইউনূস সাহেবকে সরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে যে প্রেশার, সেটা কিন্তু সাংঘাতিক বড় প্রেশার, এবং এই প্রেশারটা আমরা কিছুটা দেখছি এবং কিছুটা দেখছি না। এবং ভারত 1 নম্বর টার্গেট হচ্ছে প্রফেসর ইউনূস। ভারত মনে করে যে কোনো দল ক্ষমতায় আসুক আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রফেসর ইউনূসকে আমি থাকতে দেব না। এটা ভারতের স্ট্র্যাটেজি। ইয়েস, আমি স্ট্রেট বলছি, এখানে কেউ বিতর্ক করলেও করুক। তাদের সোজা কথা হচ্ছে, তাদের আপনি সমস্ত টিভি চ্যানেলগুলো দেখেন, তাদের পত্রপত্রিকা দেখেন। আপনি আনন্দবাজারে গতকালকেও ছিল একটা রিপোর্ট, যে সেটা ছিল, রিপোর্টটা এইভাবে করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে উনি মোদি এবং প্রফেসর ইউনূসকে ক্ষমতায় থাকতে দেবেন না। কিন্তু এগুলো আসলে সেই ধরনের ব্যাপার না, সেটা তাদের মতামতকে তারা আরেকজনের ঘাড়ে তুলে দিচ্ছে। তারা সোজাসুজি যেটা হচ্ছে যে তাদের যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টে আঘাত করেছেন প্রফেসর ইউনূস, ভারতের ইন্টারেস্টে। ভারত কিন্তু আওয়ামী লীগের জন্য এত ইয়ে না, এত দরদি না, এত দুঃখী না। তারা তাদের ইন্টারেস্ট যদি যে কোনো গভর্নমেন্ট সার্ভ করে, তাহলে আওয়ামী লীগকে যা খুশি আপনি করেন, ওরা কিছুই বলবে না।
ওরা আওয়ামী লীগের দুঃখে দুঃখী না, ওরা তাদের নিজেদের স্বার্থে। আপনি কি মনে করেন না তারা আওয়ামী লীগের প্রতি অনেক বেশি সিম্প্যাথাইজ? এটা তো হতেই পারে, কারণ আওয়ামী লীগ যে দলটা, সেটা তো সেই ভারত যখন একসাথে ছিলাম আমরা, যখন মনে করেন বঙ্গবন্ধু, আমাদের মৌলানা ভাসানী, তারা রাজনীতি করেছেন সেই সময়কার যারা ভারতের রাজনীতিবিদ তাদের সাথে, জওহরলাল নেহেরুর সাথে। হ্যাঁ, নাকি এটা রিজনটা কি এটা, নাকি আমি চাইলে আপনার কাছ থেকে পাই তাই আপনার গুরুত্ব না? দিই? এটা আরেকটা জিনিস আছে, আমি কমফোর্টেবল কার সাথে, আমি কার সাথে আমি আমার স্বার্থটা আমি ইজিলি আদায় করতে পারবো, এটা একটা কথা আছে। কিন্তু আমি আপনাকে আরেকটা কথা বলি, এই ইউনূস সাহেবের জায়গায়, এই সরকারের জায়গায় অন্য যে কোনো সরকার যদি এই পরিবর্তনের পরে আসতেন, তাহলে এই একই স্বার্থ তারা আদায় করে নিত এবং কোনো অল্টারনেট ছিল না এটাকে বাইপাস করার। শেখ হাসিনা যে সব কিছুই দিয়ে দিয়েছেন ভারতকে, এটাও আমি মানবো না। কি দেন নাই? না, আমি বলিনি। কি দেন নাই? না, আমি বলে নেই। তো বাকি আর কিছু আছে কিনা আমি জানি না। আমি বলে নেই। আমি তো আওয়ামী লীগ করি না ভাই। আওয়ামী লীগ আমাকে পছন্দও করে না, কারণ আমি তো তাদের সমালোচনা করি। আমাকে কোনো আওয়ামী লীগের লোক খুব এটা পছন্দ করে বলে মনে হয় না। তো যাই হোক, যেটা বলি আমি, উনি একটা ব্যালেন্স রাখারও চেষ্টা করেছে, শুধু যে ইন্ডিয়াকে দিয়েছে সেটা না। ইন্ডিয়া থেকে, আচ্ছা শামীম ভাই, আপনি তো অনেকদিন ধরে রাজনীতি করেন, আমার এই প্রশ্নটা যে উনি মানে একটা জিনিস ইন্ডিয়া থেকে আনছে, আমাদেরকে দেখাক না একটু, কি আনছে? না, এই যে আপনার ওই যে ইয়েগুলো, ওই কি বলে, ওই যে আমাদের বর্ডারের যে সব ডিসপিউট ছিল, যে ওই যে এগুলোর কি বলে, ওই যে মানে নৌকা, এই নদীপথের যেটা, না, ওই যে আপনার অঙ্গার পুতা টুতা, এগুলো যেগুলো আমরা দিছি, আমি আপনাকে বলে দিই যে আমরা কখনো আজ পরে মনে হয় কয়েকদিন আমরা একটু কথা বলতে পারি, ইভেন আমি অনেকে বলতে আমরা ফাইট করে, দ্যাটস রং। ফেরানি থেকে শুরু করে আমাদের গরুর বিক্রেতা সবাইকে পিটাইতো, গুলি করে মারতো। হ্যাঁ, এটা বিরোধিতা করে, এটাতে আমাদের কথা বলেই নেই, তারা বলে নাই। উল্টা তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী ছিল সে উল্টা ভারতের পক্ষ নিছে, তোষামোদি করতো। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা ব্যালেন্সের রাজনীতি করার চেষ্টা করে। আমি ভালো যেটাকে ভালো বলবো, কিন্তু ফারুক ভাই, সেটা হচ্ছে যেমন চীনের সাথে আমাদের এখন যেসব চুক্তি হচ্ছে, তার অনেকগুলো চুক্তির ইনিশিয়েটিভ কিন্তু 2016-17 সালে নেওয়া হয়েছিল। এতে করে ভারতও কিন্তু খুব একটা খুশি ছিল না আগের গভর্নমেন্টের সাথে। কিন্তু এগুলো কখনো তাদের যে অন্যায়, যে অত্যাচার, লুটতরাজ, এগুলোকে কোনোভাবেই কভার করে না। তো আমাদের কথা হচ্ছে যে আমরা কয়েকটা রিজিম দেখলাম। বাংলাদেশের বয়স 53 বছর। এই 53 বছর বয়সের বাংলাদেশকে কি আমরা আবার সেই একই জায়গায় ছেড়ে দেব, যে আবার রক্তপাত হবে? ফর এক্সাম্পল, এখন আবার বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপির থেকে আরেকজন আসলো, তারপরে 10 বছর পরে ওরা মনে করলো ছাত্রদের রক্ত তো সবাই ভুলে গেছে, এখন আমরা আবার শুরু করব সেই একই জিনিস। আমি 25 বছর থাকতে চাই, আওয়ামী লীগ যখন 16 বছর ছিল, আমিও থাকি 25 বছর, অসুবিধা কি? এক সময় কোনো এক রাজনৈতিক দলের এক নেতা তো বলেইছিলেন আমরা 25 বছর থাকবো, 25 বছর থাকবো। এটা তো শুধু আওয়ামী লীগ বলে নাই, আরেক দলেরও বলেছিল, এটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, বলেছিল এক ছাত্র নেতা, নাম করা ছাত্র নেতা, ঢাকা ইউনিভার্সিটির এক নাম করা ছাত্র নেতা এবং একটা দলের খুব প্রভাবশালী নেতা, সে বলেছিল। তো এই জন্য এই যে মেন্টালিটিটা, এই যে দেশ আমার বাবার, আমি যখন নির্বাচিত হয়ে যাব তখন তুমি কেউ না, আমি সব কিছুর মালিক, এই মনোবৃত্তিটাকে যদি ধ্বংস করতে আমরা না পারি, যদি আমরা না বলি যে তুমি প্রজা, এই জনগণের প্রজা, তুমি জনগণকে সম্মান করে কথা বলতে হবে। অথচ তারা যারা নির্বাচিত হয় বা নির্বাচনের বিভিন্নভাবে নির্বাচিত হয়, তারা মনে করে তারা রাজা, তাদের সামনে প্রজা হিসাবে আমাকে দাঁড়াতে হয়। তো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে কি? জনগণের প্রজা আপনারা যাদেরকে নির্বাচিত করা হয়। বাংলাদেশ তো পূর্ণ উল্টা। তাহলে এই দেশের স্বাধীনতার মূল্যটা কোথায়? আর এই দেশ কি স্বাধীন যে দেশের জনগণকে প্রজা বলা হয়? যারা নির্বাচিত সংসদ সদস্য তারা তাদেরকে মনে করে যে এটা তাদের পৈতৃক সম্পত্তি। এই ব্যবস্থার পরিবর্তন না করতে পারলে এইসব রক্ত দিয়ে কোনো লাভ নেই। ধন্যবাদ শামীম ভাই। আমি জাস্ট ছোট্ট একটা ব্রেকে যাব এবং আমরা এতক্ষণ তো শুনলাম বর্তমান সরকারের কি অবস্থা, বাট করণীয় কি এটা আমাদের একটু জানা দরকার। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে, বাংলাদেশ কোন পথে যাচ্ছে। আসলে আপনার 5th অগাস্ট আমাদের
অনেক চাওয়া পাওয়া, সরকার কতটুকু ফিল আপ করতে পারছে, কতটুকু আমাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে, আমরা এই বিষয়ে কথা বলছি। এবং অনেকে অনেকভাবে কথা বলছে ছাত্র রাজনীতি কোন পথে যাচ্ছে, অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছিলাম যে নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল করবে, এবং নাজির ভাই সুন্দর একটি এক্সাম্পল দিয়েছেন যে সরকারের ক্ষমতায় থেকে বিগত 3টি এক্সাম্পল উনি দিয়েছেন। বাট আমরা চাই প্রত্যেকটি রাজনৈতিক দল একত্রিত হোক বাংলাদেশের জন্য। আমরা আরও কথা বলবো এবং করণীয় সম্পর্কে কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।